হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস এই ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি উইনার বুক থেকে অলরেডি যে প্র্যাকটিস সেটটি শুরু করেছি। তো আজকে আমরা আলোচনা করব 19 নম্বর প্র্যাকটিস সেটটি। তো এর আগে কিন্তু অলরেডি 18টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। আর জিওগ্রাফি যে রয়েছে, জিওগ্রাফি সাবজেক্ট থেকে কিন্তু মোট 25টি প্র্যাকটিস সেট হয়েছে। তো তোমরা সেটাও দেখে নেবে যদি কেউ না দেখে থাকো। আর এখানকার যে আগের 18টি প্র্যাকটিস সেট রয়েছে সেটাও তোমরা দেখে নেবে, প্লে লিস্ট দেওয়া থাকবে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করে আজকের সেশনটি। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো ইনিই ছিলেন কি ভারতের যে গণপরিষদ ছিল, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কিন্তু ছিলেন এই ডক্টর বি.আর. আম্বেদকর। আর দেখো অপশন বিতে যেটা রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতবর্ষের কিন্তু প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর ইনি কিন্তু ছিলেন হচ্ছে গণপরিষদ যে রয়েছে এই গণপরিষদের কিন্তু প্রথম স্থায়ী সভাপতি ছিলেন হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর দেখো অস্থায়ী যে অস্থায়ী সভাপতি কিন্তু ছিলেন হচ্ছে সচ্চিদানন্দ সিনহা, ইনি কিন্তু ছিলেন অস্থায়ী সভাপতি। আর অপশন সিতে যেটা রয়েছে জওহরলাল নেহরু, এই জওহরলাল নেহরু কিন্তু ছিলেন হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতা, তারপরে হচ্ছে কেন্দ্রীয় শাসনতন্ত্র, এছাড়া হচ্ছে প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত গণপরিষদের কমিটির কিন্তু সভাপতি ছিলেন। তো এরপরে দেখো রয়েছে অপশন ডিতে সর্দার বল্লভভাই প্যাটেল, এই সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ছিলেন হচ্ছে মৌলিক অধিকার, এছাড়া হচ্ছে সংখ্যালঘু অর্থাৎ আদিবাসী বিষয় সংক্রান্ত যে কমিটি ছিল সেই কমিটির সভাপতি কিন্তু ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? তো কোনটি মৌলিক অধিকার নয়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ ভোটদানের অধিকার কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভোটদানের অধিকার, এই ভোটদানের অধিকার হলো একটি রাজনৈতিক অধিকার আর এটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত কিন্তু নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। আর বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু হচ্ছে মৌলিক অধিকার। তো পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখিত রয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন বি, অর্থাৎ 21 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতবর্ষের সংবিধানে তৃতীয় অধ্যায় অর্থাৎ 12 থেকে 35 নং ধারায় নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ রয়েছে। আর তার মধ্যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের তথা সংবিধানের 21 নং ধারায় কিন্তু এটা উল্লেখ রয়েছে, অর্থাৎ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কিন্তু এখানেই উল্লেখ করা রয়েছে 21 নং ধারায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স আবশ্যক? তো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত বছর দরকার রয়েছে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 25 বছর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে কি করা হয়? রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করে থাকেন। আর এই যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন সেটা কিন্তু বলা রয়েছে হচ্ছে 175-এর 1 নং উপধারায়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের কিন্তু অপশন এ, অর্থাৎ 25 বছর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? তো রাজ্যসভার বর্তমান সদস্য কত রয়েছে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 245 জন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ হলো কি রাজ্যসভা তোমার, আর নিম্নকক্ষ কি রয়েছে? নিম্নকক্ষ কিন্তু রয়েছে হচ্ছে লোকসভা। আর ভারতের সংবিধানের 80 নং ধারায় কিন্তু এই রাজ্যসভা গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই রাজ্যসভার মোট 250 জন সদস্য থাকতে পারেন, 250 জন সদস্য থাকতে পারবেন। কিন্তু বর্তমানে আমাদের ভারতে কিন্তু মোট সদস্য রয়েছে কত রাজ্যসভায়? 245 জন কিন্তু সদস্য রয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তাদের সন্তুষ্ট রাখা ব্যতীত রাজ্যপালের আর কোনো কাজ নেই। তো এই উক্তিটা কে করেছেন? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ জওহরলাল নেহরু কিন্তু এই উক্তিটি করেছেন যে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তাদের সন্তুষ্ট রাখা ব্যতীত রাজ্যপালের আর কোনো কি কাজ নেই। তো এটা বলেছেন জওহরলাল নেহরু। অপশন সি হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য সংখ্যা বর্তমান কত? তো বিধান পরিষদের সদস্য সংখ্যা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু এই বিধানসভা পরিষদ গঠনের কথা কিছুদিন আগেই এটা বিধানসভায় উপস্থাপন করেছিল। তো বর্তমানে কিন্তু অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বিধানসভা নেই। তো অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন ডি, অর্থাৎ বিধান পরিষদ অনুপস্থিত হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে ব্যক্তিকে কোনো একটি হাইকোর্টে অন্ততপক্ষে কত বছর বিচারপতি হিসেবে কাজ করতে হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন সি, অর্থাৎ 10 বছর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে রয়েছে দেখো পঞ্চায়েত ব্যবস্থাকে
স্বীকৃতি প্রদান করা হয়েছে কততম সংশোধনী আইন দ্বারা? তো কততম সংশোধনী আইন ছিল সেটা, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন সি, অর্থাৎ 73তম সংশোধনী কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো 1957 সালে গঠিত হয় বলবন্ত রায় মেহতা কমিটি, আর এই কমিটির সুপারিশ অনুসারে ভারতবর্ষের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার স্বীকৃতি হয়েছে। আর পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে 1992 সালে প্রণীত 73তম সংবিধান সংশোধনী যেটা ছিল সেখানে কিন্তু করা হয়েছে। আর দেখো আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? তো এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু প্রথম চালু হয় হচ্ছে 1959 সালে রাজস্থানে কিন্তু এটা প্রথম চালু হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের সংবিধানের বর্তমান মোট কয়টি তপশিল রয়েছে? তো ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি তপশিল রয়েছে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন সি, অর্থাৎ 12টি তপশিল কিন্তু বর্তমানে রয়েছে। আর দেখো এখান থেকে যেটা মনে রাখবে, ভারতের প্রথম যে তপশিলটা যুক্ত করা হয় সেটা হচ্ছে 9 নম্বর তপশিল। তো দেখো এটি কিন্তু 1951 সালে সংশোধনী আইনের মাধ্যমে সংযোজন করে এই তোমার 9 নম্বর যে তোমার শিডিউলটা রয়েছে এই 9 নম্বর তপশিলে কিন্তু এটা যুক্ত করা হয়। তো দেখো ভারত স্বাধীন হয় যখন, আর ভারত স্বাধীনতার পরে যখন আমাদের সংবিধানটা গৃহীত হয়, এই সংবিধানে কিন্তু মোট 8টি তপশিল ছিল, এটা মনে রাখবে 8টি তপশিল ছিল। তো এখানে সঠিক উত্তর কিন্তু এখন হয়ে যাচ্ছে কি 12টি, অর্থাৎ বর্তমানে কিন্তু 12টি তপশিল রয়েছে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়? তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে কবে চালু হয়? এখানে কিন্তু সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 1978 সাল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এটি কিন্তু 1978 সালে চালু হয় ঠিকই, কিন্তু 1973 সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু নতুন পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে তোমার আইন একটা পাস হয়। তাহলে কত সালে আইনটি পাস হয়? সেটা কিন্তু পাস হয় অপশন এতে যেটা রয়েছে 1973। তো এখানে তোমাদের কনফিউশনটা হতে পারে। তো 1973 সালে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভার নতুন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কিন্তু পাস হয়। আর এটা তোমার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কিন্তু 1978 সালে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী কে রয়েছেন? তো বর্তমান পঞ্চায়েত মন্ত্রী কিন্তু রয়েছেন হচ্ছে অপশন ডি, অর্থাৎ সুব্রত মুখার্জি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বর্তমানে ইনি রয়েছেন। আর পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতবর্ষে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? তো বর্তমান এর আগে কিন্তু ছিল, অর্থাৎ 13 এপ্রিল 2021 সালের আগে পর্যন্ত কিন্তু ছিল তোমার সুনীল আরোরা, অপশন ডিতে যেটা রয়েছে। তার পরবর্তীতে অর্থাৎ 13 এপ্রিল 2021 সালের পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ হয়ে সুশীল চন্দ্র হয়ে যান। তো সুশীল চন্দ্র কিন্তু বর্তমানে কি রয়েছেন? ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন সুশীল চন্দ্র। আর দেখো প্রথম নির্বাচন কমিশনার কে ছিল ভারতবর্ষের? তিনি কিন্তু ছিলেন হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন প্রথম তোমার মুখ্য নির্বাচন কমিশনার ভারতবর্ষের। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নীতি আয়োগ। এই নীতি আয়োগ পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপিত করেছে কত সালে? তো এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 1 জানুয়ারি 2015 সাল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই 1 জানুয়ারি 2015 সালে এটি কিন্তু হচ্ছে পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করে দিয়ে এই নীতি আয়োগটা চালু করা হয়। আর এটা হচ্ছে পরিকল্পনা কমিশন যেটা ছিল সেটা কিন্তু 31 ডিসেম্বর 2014 সাল পর্যন্ত ছিল। তারপরে এই 31 ডিসেম্বর 2014 সালে কিন্তু এটা বিলুপ্ত করে দেওয়া হয়। আর পরবর্তীতে পরের বছরেই একদম 2015 সালে 1 জানুয়ারি কিন্তু এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। তো অপশন ডি হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক চরিত্রগতভাবে যে ধরনের ব্যাংক তা হলো, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকগুলি কোন ধরনের ব্যাংক রয়েছে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নেব, দেখো রয়েছে মহারত্ন যেটা হচ্ছে পিএসইউ গঠিত হয়েছে কত সালে? এই মহারত্ন পিএসইউ গঠিত হয়েছে কত সালে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন ডি, অর্থাৎ 2010 সালে কিন্তু এটি গঠিত হয়। এটি গঠিত হয় কিন্তু 2010 সালে। আর বর্তমানে মহারত্ন পিএসইউ কয়টি রয়েছে? এর সংখ্যা কিন্তু বর্তমানে রয়েছে 8টি, এটা তোমরা ভালো করে মনে রাখবে, মোট 8টি পিএসইউ এর সংখ্যা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ভারতের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন বি, অর্থাৎ এইচডিএফসি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের প্রথম 3টি বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হলো কি কি? এইচডিএফসি একটি, আর হচ্ছে আইসিআইসিআই, আর একটা কিন্তু হচ্ছে এক্সিস। এই 3টি হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর এর মধ্যে হচ্ছে এইচডিএফসিটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, প্রথম স্থানে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের ফিজিক্যাল পলিসি, এই ফিজিক্যাল পলিসি নির্ধারিত হয় বা নির্ধারণের দায়িত্ব রয়েছে কার? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি, অর্থাৎ ভারত সরকারের অর্থ দপ্তরে কিন্তু এটা দায়িত্ব রয়েছে। দেখো ভারত সরকারই
তো ভারত সরকারের সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতি বা ফিসিক্যাল পলিসি যেটা রয়েছে সেটা নির্ধারণের দায়িত্ব মূলত রয়েছে কি অর্থ মন্ত্রকের, যা প্রতিফলিত হয় হচ্ছে আর্থিক বাজেটের মধ্য দিয়ে। এবং এখান থেকে মনে রাখবে যেটা সেটা হচ্ছে ভারত সরকারের আর্থিক নীতি নির্ধারণের দায়িত্ব কিন্তু মূলত আরবিআই এর রয়েছে, এটাও কিন্তু এখান থেকে মনে রাখবে। তো পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় রয়েছে। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় রয়েছে, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ, অর্থাৎ কলকাতায় কিন্তু এটা রয়েছে। তো কলকাতায় যে কয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সদর দপ্তর রয়েছে বা কার্যালয় রয়েছে সেটি কি কি, একটা হচ্ছে ইউবিআই ব্যাংক, আর একটা কিন্তু হচ্ছে ইউসিও ব্যাংক, আর একটা হচ্ছে এলাহাবাদ ব্যাংক। এই ব্যাংকগুলির কিন্তু কার্যালয় রয়েছে হচ্ছে কলকাতায়, এটা ভালো করে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর সদর কার্যালয় কোথায় রয়েছে। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন ডি, অর্থাৎ কলকাতা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো তোমার বরানগর কলকাতা, এই বরানগর কলকাতায় কিন্তু রয়েছে হচ্ছে এই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটাকে বলা হচ্ছে আইএসআই, এটার কিন্তু কার্যালয় রয়েছে। আর হচ্ছে এই আইএসআই কিন্তু প্রতিষ্ঠিত হয় 1931 থেকে 32 সালের মধ্যে। আর এর প্রতিষ্ঠা করেছেন কে, এর প্রতিষ্ঠা কিন্তু করেছেন হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের মজুরি নীতি নির্ধারিত হয় ড্যাশ অনুসারে। তো ভারতের মজুরি নীতি নির্ধারিত হয় কী অনুসারে, এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ জীবন ধারণের ন্যূনতম ব্যয় কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে ক্রেতা ও বিক্রেতা উভয়েই দাম গ্রহীতা এর ভূমিকায় থাকে যে ধরনের বাজার ব্যবস্থা তা হলো। তো এখানে সঠিক উত্তর কী হবে, অপশন সি, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য ও সেবা সামগ্রী কিন্তু সুষম হওয়ায়, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অসংখ্য হওয়ায় কিন্তু বাজারের দাম এর উপর কি কারো একক নিয়ন্ত্রণ থাকে না, চাহিদা ও যোগানের দ্বারা কি হয়, এই নির্ধারিত বাজারের দাম প্রত্যেক ক্রেতা বা বিক্রেতা গ্রহণ করতে বাধ্য থাকে, এটা এখান থেকে তোমরা মনে রাখবে। তো অপশন সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের পরিকল্পনা কমিশন তৈরি হয় কত সালে। তো এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হবে অপশন এ, অর্থাৎ 15ই মার্চ 1950 সালে কিন্তু এটা তৈরি হয়। তো অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 1934 সালে প্রকাশিত হওয়া প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া, এই প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে রয়েছেন। তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন এ, অর্থাৎ এম বিশ্বেশ্বরাই কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন রয়েছে জিডিসিএফ মোট অভ্যন্তরীণ মূলধন গঠন, এই যে জিডিসিএফ এটা গঠন করা হয় তো কি কি যোগ করে এই তোমার মোট অভ্যন্তরীণ মূলধন গঠন করা হয়। তো এখানে কিন্তু হচ্ছে মোট অভ্যন্তরীণ সঞ্চয়, তার সঙ্গে কি যোগ করা হয়, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ মূলধন আগমন। এই মূলধন আগমন যেটা বিদেশ থেকে আসে আর কি, এই বিদেশ থেকে মূলধন আগমন এবং হচ্ছে মোট অভ্যন্তরীণ সঞ্চয়, এই দুটি যোগ করেই কিন্তু মোট অভ্যন্তরীণ মূলধন আমরা গঠন করে থাকি। তো এখানে অপশন সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।